আই শোনো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টাটি বাজিয়ে দিও, কেমন? বেঁচে থেকে এই কাজ করার চেয়ে মরে যাওয়াই তো ভালো। চলো বেডরুমে যাওয়া যাক, বাকি কথা না হয় সেখানেই হবে। শার্টের বোতাম লাগাতে লাগাতে নগ্ন রাইসার দিকে চকচকে 4টে 500 টাকার নোট ছুড়ে দিল ক্লায়েন্ট। দাঁতের ফাঁক দিয়ে ইংরেজি কালি দিয়ে মধ্যবয়স্ক লোকটি রুম থেকে বেরিয়ে গেলেন। রাইসা এতক্ষণ মুখে কৃত্রিম হাসি নিয়ে বসেছিল, চোখে কামনা, কিন্তু লোকটির প্রস্থান তার চেহারাকে পাল্টে দিল। 500 টাকার নোটগুলো হাতে নিয়ে সে কান্নায় ভেঙে পড়ল। এই টাকাগুলো জরিনা আপাকে দিতে হবে, তিনি এই পতিতালয়ের সর্দারনী। ক্লায়েন্টকে খুশি করতে পারলে জরিনা আপাও খুশি হন। সেই পতিতার জন্য ভালো খাবারের ব্যবস্থা করা হয়, ভালো কাপড় দেওয়া হয়। আর ক্লায়েন্ট যদি অভিযোগ করে তাহলে তিনি রেগে যান, আর তিনি রেগে গেলে সেই পতিতার জন্য ব্যবস্থা করা হয় নানাবিধ শাস্তির। সেটা হতে পারে গরম লোহার ছ্যাঁকা, অথবা পায়ে বেত দিয়ে বিরামহীন প্রহার, অথবা একাধিক পুরুষ দিয়ে সারা রাত ধর্ষণ। রাইসা টাকাগুলো নিয়ে জরিনা আপার রুমে ঢুকতেই দেখল নতুন একটি মেয়ে এসেছে। কান্না করতে করতে চোখ দুটো ফুলিয়ে ফেলেছে সে, হাত পা কাঁপছে। টাকাগুলো সর্দারনির হাতে দিতে দিতে রাইসা হাসি মুখে জিজ্ঞেস করল, আমাদের নতুন অতিথি আপা? হ্যাঁ, 10,000 টাকা দিয়ে কিনলাম। একথা বলতে বলতে রাইসার হাত থেকে টাকাগুলো নিল জরিনা। 2,000 টাকা দিছি ওই বইরারে। জি আপা। রাইসা দেখল জরিনার চোখ জলজল করছে। সে রাইসার চোয়াল ছুঁয়ে নিচের ঠোঁটে চুমু খেয়ে বলল, তুই তো আমার অন্ধবাড়ির রাজকুমারী রে, কাউকেই অখুশি রাখিস না। মোরসালিন, রাইসার জন্য বিরিয়ানির ব্যবস্থা কর। জি আপা, করতেছি। মোরসালিনের ভাঙা কণ্ঠ শোনা গেল। নতুন মেয়েটা ভয়ার্থ গলায় বলল, আমাকে যেতে দিন প্লিজ। জরিনা বলল, যাইতে দেবো 10,000 টাকা দিয়ে কিনছি কি যাইতে দেওয়ার জন্য? জামা খোল দেখি, শরম কাটাইতে হবে। মেয়েটা এবার কান্নায় ভেঙে পড়ল। জরিনা করুণ চোখে রাইসার দিকে তাকিয়ে বলল, কি বিপদ বল দেখি? এমনি করলে হইব? 10,000 টাকা দেওয়ার লস হইল না? এমনি কুচি মাল। রাইসা ঠান্ডা গলায় বলল, আচ্ছা আমি বুঝিয়ে বলছি আপা, বাচ্চা মেয়ে তো, আজ রাতে আমার সাথে থাকুক, আমি সব আদব কায়দা শিখিয়ে দিচ্ছি। হ্যাঁ থাকুক, তুই তো আজকে ফ্রি, আর কোনো ক্লায়েন্টও নাই, যা ওরে ঘরে নিয়ে যা। রাইসা মেয়েটাকে ইশারা করলো তার সাথে যাওয়ার জন্য। জরিনার রুম থেকে বের হয়ে রাইসার ঘরে ঢোকার সাথে সাথে নতুন মেয়েটি রাইসার পা ধরে বসে পড়ল। কান্না করতে করতে বলল, আপু আমাকে দয়া করে যেতে দিন, আমি আজীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো, আমায় সাহায্য করুন প্লিজ। রাইসা দুহাত ধরে টেনে মেয়েটাকে দাঁড় করালো। অল্প বয়স মেয়েটার, খুব বেশি হলে বয়স 16 কিংবা 17 হবে। মুখ থেকে কিশোরী ভাব এখনো যায়নি। রাইসা মুগ্ধ হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর জিজ্ঞেস করল, নাম কি তোমার? রূপসা। ভারী মিষ্টি নাম, এখানে কি তোমার স্বামী দিয়ে গিয়েছে? মেয়েটি ছলো ছলো চোখে মাথা নাড়ল। রাইসা চোখ বন্ধ করে লম্বা শ্বাস নিল। তার চোখও ভিজে উঠেছে। বিয়ে কি পরিবারের সম্মতিতে হয়েছে? না, পালিয়ে বিয়ে করেছি। প্রেমের বিয়ে? রূপসা চুপ করে রইল। রাইসা বুঝতে পেরে কথা ঘুরিয়ে বলল, বাসা কোথায়? ভুয়াপুর। আচ্ছা এই জায়গাটা কোথায়, আমরা যেখানে আছি? সে তো বলতে পারবো না, মানা আছে। যখন আমাদের পর্যায়ে আসবে তখন সব জানতে পারবে, এই জায়গা কোথায়, কি সমাচার, সবকিছু। রূপসা কোনো উত্তর দিল না, হাঁ করে তাকিয়ে রইল রাইসার দিকে। রাইসা রূপসার সামনেই নিজের জামা কাপড় পাল্টে ফেলল। লজ্জায় রূপসা মেঝের দিকে তাকিয়ে রইল। বিষয়টা রাইসার দৃষ্টি এড়ালো না। সে হেসে বলল, কয়েকদিন পর কত পরপুরুষের সামনে বস্ত্র বিসর্জন দিতে হবে, আমাকে দেখে লজ্জা পেয়ে আর কি হবে? রূপসা জিজ্ঞেস করল,
আপনি কি নিজের ইচ্ছায় এখানে এসেছেন? রাইসা মাথা নাড়ল। তাহলে জামাই বিক্রি করে রেখে গিয়েছে। রূপসা বলল। আমার স্বামী আমাকে সারপ্রাইজ দিবে বলে সারা রাস্তা চোখ বেঁধে এখানে নিয়ে এসেছে। কোথায় নিয়ে যাচ্ছে তাও বলেনি। সারপ্রাইজের কথা শুনে আমিও জিজ্ঞাসা করিনি কিছু। আপনাকেও কি তাই করেছে? রাইসা হেসে বলল। না। রূপসা আর কিছু জিজ্ঞেস করলো না, তবে তার মাথায় আরো অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। রাইসা ব্যাগ থেকে সিগারেট বের করে ধরালো, 2 টান দিয়ে রূপসাকে জিজ্ঞেস করলো। অভ্যাস আছে? না, স্কুলে বান্ধবীদের সাথে মজা করে একবার টান দিয়েছিলাম একটা। আমি তো কাশতে কাশতেই শেষ। এ কথা বলে খিলখিলিয়ে হেসে উঠল রূপসা। রাইসা সিগারেটের ধোঁয়ার মাঝে দিয়ে দেখলো চোখে পানি নিয়ে ভেসে যাওয়া এক অবুঝ কিশোরীকে। কয়েকদিনের মধ্যেই যে পরিচিত হতে যাচ্ছে ভয়ঙ্কর বাস্তবতার। রাইসা পতিতালয়ের সদর দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে। মুখে হালকা মেকআপ, পরনে মখমলের শাড়ি, দেহের প্রতিটি ভাঁজ স্পষ্ট বোঝা যাচ্ছে। বেশ কয়েকটি লোক বিপরীতের টঙের দোকানে বসে চা খাচ্ছে, আর একটু পর পর রাইসার দিকে তাকিয়ে কুৎসিত হাসি দিচ্ছে। প্রথম দিকে এসব রাইসা একদম সহ্য করতে পারত না, এখন শুয়ে গেছে। হঠাৎ একটি দামি গাড়ি এসে পতিতালয়ের সামনে থামলো। ভেতরে কে আছে তা দেখা যাচ্ছে না। গাড়িতে কালো গ্লাস লাগানো। গাড়ির সামনের দরজা খুলে একজন অল্প বয়স্ক ছেলে বের হয়ে এলো। শরীর একদম কাঠির মতন চিকন, যেন বাতাসে উড়ে যাবে। একথা মনে হতেই রাইসা মুখ চাপিয়ে বেশ কিছুক্ষণ হেসে নিল। চিকন ছেলেটি এদিক ওদিক তাকিয়ে কাকে যেন খুঁজতে লাগলো। তারপর নিরুপায় হয়ে রাইসার সামনে এসে জিজ্ঞেস করলো। মিস জরিনা কি এখানে থাকেন? রাইসা উদাস কণ্ঠে বলল। মিস নয়, মিসেস জরিনা। উনি বিবাহিত, এই পর্যায়ে 3টি বিয়ে করেছেন। ছেলেটি অপ্রস্তুত হয়ে বলল। দুঃখিত, আমি বুঝতে পারিনি। রাইসা আবার হেসে ফেলল। জি, এখানেই থাকে। ভেতরে যান। ছেলেটি পকেট থেকে রুমাল বের করে কপালের ঘাম মুছল। রাইসার দিকে তাকিয়ে একটু হাসার চেষ্টা করে হন হন করে পতিতালয়ের ভেতরে ঢুকল। ছেলেটি ভেতরে চলে যাওয়ার পর রাইসা আবার মুখ চেপে হাসতে শুরু করলো। জরিনা মুখ ভর্তি পান চিবুচ্ছে। তার সামনে রাজু দাঁড়িয়ে আছে। জরিনা ইশারায় বসতে বলল। রাজু অস্বস্তি নিয়ে জরিনার সামনে বসলো। পানের পিচকি ফেলে জরিনা বলল। তুমি আফজাল স্যারের বিয়ে না? জি আপা। চিনছি। তা স্যার কেমন আছেন? শরীরের অবস্থা খুব একটা ভালো না। এখন কি স্যারের বডি ম্যাসাজার মেয়ে লাগবে? না, আসলে বিষয়টা তা নয়। স্যারের ভয়ঙ্কর একটি রোগ ধরা পড়েছে। কি রোগ? রাজু কিছুক্ষণ চুপ করে থেকে জরিনাকে সব খুলে বলল। সবকিছু শুনে জরিনা কপাল কুঁচকে বসে রইল। পানের ডালা থেকে নতুন একটি বানানো পান মুখে পুড়তে পুড়তে বলল। দেখো বাছা, আমি খারাপ, বহুত খারাপ, কিন্তু অমানুষ না। আমি জেনে বুঝে আমার মেয়েদের সাথে এই অন্যায় করতে পারবো না। তুমি অন্য কোথাও গিয়ে দেখো। রাজু অনুনয়ের সুরে বলল। কিন্তু স্যার অনেক আশা করে আপনার কাছে পাঠিয়েছে। ওনার বিশ্বাস আপনি ওনার শেষ ইচ্ছা পূরণ করবেন। এতদিন আফজাল স্যারের কোনো কথা আমি ফেলি নাই। যখন যারা চাইছে তার খেজমত করার জন্য পাঠাই দিছি, কিন্তু এখন আর সম্ভব না। এই অবিচার আমি করতে পারবো না। আপনি যত টাকা চাইবেন স্যার দিবে। প্রয়োজনে খালি চেক আপনার হাতে দেওয়া হবে, আপনি তাতে টাকার অঙ্ক বসিয়ে নেবেন। জরিনা আঙ্গুলে লেগে থাকা চুন দাঁতে লাগাতে লাগাতে বলল। ঠিক আছে, আমি চিন্তা করে দেখি কেউ রাজি হয় কিনা, তাহলে জানাবো। রাজু ইতস্তত করে বলল। আসলে স্যারের বিশেষ পছন্দ আছে। জরিনা ভ্রু কুঁচকে বলল। মানে? আপনাদের এখানে রাইসা নামের যে মেয়েটা আছে, স্যারের সে মেয়েটাকে পছন্দ।
জরিনা পান চাবানো বাদ দিয়ে হা করে রাজুর দিকে তাকিয়ে রইল। উত্তরে সে কি বলবে বুঝতে পারল না। রাজু মাথা নিচু করে বসে রইল। চারিদিক থেকে অদ্ভুত অদ্ভুত সব আওয়াজ আসছে, মেয়েদের হাসির শব্দ, কেউ কেউ আবার গলা ছেড়ে অশ্লীল গান গাইছে। চাপা আর্তনাদও শোনা যাচ্ছে। এই আর্তনাদ কষ্টের নয়। রাজুর মনে হচ্ছে সে আর কিছুক্ষণ এই জায়গায় থাকলে দম বন্ধ হয়ে মারা যাবে। রূপসা রাইসার ঘরে বসে আছে। সারা রাত তার ঘুম হয়নি, ডুকরে ডুকরে কেঁদেছে। রাইসার কোনো কথাতেই তার মনে হয়নি এই জায়গা থেকে ছাড়া পাওয়ার কোনো উপায় আছে। কিছুক্ষণ আগে মোরসালিন এসেছিল। খুবই অশ্লীল ধরনের একটি পোশাক দিয়ে গিয়েছে। এই পোশাক পরে তাকে জরিনার ঘরে যেতে বলা হয়েছে। রূপসার পোশাকটি ছুঁয়েও দেখছে না। সে এক মনে আকাশের দিকে তাকিয়ে আছে। হঠাৎ কারো বাজখাই গলার স্বরে রূপসা চমকে উঠল। পেছন ফিরে তাকাতেই দেখে জরিনা দাঁড়িয়ে আছে। রূপসা ভয়ার্থ চোখে তাকিয়ে রইল। মোরসালিন জামা দিয়ে গেছে কখন? কাপা গলায় রূপসা বলল, 8 ঘন্টা আগে। জামা পরে আমার ঘরে আসার কথা ছিল না। রূপসা চুপ করে রইল। জরিনা এগিয়ে এসে হ্যাচকা টান দিয়ে রূপসাকে বসা থেকে দাঁড় করালো। বিছানা থেকে পোশাকটি হাতে নিয়ে রূপসার হাতে দিয়ে বলল, এটা পরে আমার ঘরে আসবি। 10 মিনিট সময় দিলাম, নাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। জরিনা রাইসার ঘর থেকে বেরিয়ে গেল। রূপসার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। সে জামা পাল্টে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। তাকে অন্য রকম লাগছে, একদম অন্য রকম। অন্য সব মেয়েদের মতো লাগছে না। তাকে সেই মেয়েদের মতো লাগছে যারা সমাজে ঘৃণিত, যাদের পেশা সমাজের কলঙ্ক, যাদের আলাদা কোনো নাম নেই, সবাই একটা নামেই চেনে, আর সেই নাম অত্যন্ত জনপ্রিয় গালির তালিকায়। রূপসাকে জোর করে সেই ছোট অশ্লীল পোশাক পরিয়ে একটি রুমে বসিয়ে রাখা হয়েছে। কিছুক্ষণের ব্যবধানেই একজন লোক ঢুকলো। বয়স 25 কি 26 হবে। গা দিয়ে মদের গন্ধ বেরুচ্ছে। গায়ের রং শ্যামলা, চোখ দুটি গনগনে লাল। দেখেই বোঝা যাচ্ছে নেশা করে এসেছে। রূপসাকে দেখে লোকটি অকারণে হাসতে লাগলো। রূপসা ভয়ে বিছানায় একদম কোণায় দেওয়ালের সাথে সিটিয়ে আছে। লোকটি যেন তা দেখে আরো বেশি উৎসুক হয়ে উঠল। দরজা লাগিয়ে দিয়ে কুৎসিত ভঙ্গিতে হাসতে হাসতে রূপসার পাশে এসে বসল। রূপসার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে, ঠিকমতো শ্বাস নিতে পারছে না। লোকটি প্রথমে রূপসার পায়ে হাত দিল। রূপসা তার পা যতটুকু সম্ভব গুটিয়ে নিল। লোকটি এতে বেশ মজা পেল। এবার সে রূপসার পিঠে হাত রাখার চেষ্টা করল। রূপসা আবার বাধা দিল। লোকটি এবার যেন তার আসল পশুত্ব ফিরে পেল। 2 হাত দিয়ে রূপসার 2 হাত ধরে জবরদস্তি ধর্ষণের চেষ্টা করতে লাগলো। রূপসা পাগলের মতো ছটফট করছে, নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, চিৎকার করতে চাইছে, কিন্তু লোকটি তার মুখ চেপে ধরেছে। ধস্তাধস্তির এক পর্যায়ে রূপসা লোকটির হাতে কামড় বসিয়ে দেয়। এতে লোকটি ব্যথায় আর্তনাদ করে ওঠে এবং কিছুটা নিস্তেজ হয়ে পড়ে। রূপসা যেন এই সময়ের অপেক্ষায় ছিল। সে দ্রুত বেগে বিছানা থেকে নেমে দরজা খুলে ঘর থেকে বেরিয়ে প্রাণপণে ছুটতে লাগলো। পতিতালয়ের সদর দরজা রূপসা চেনে না। রাইস্তার ঘরের এরিয়াটুকু ছাড়া এই পতিতালয়ের কোনো এরিয়া রূপসার কাছে পরিচিত না। সে কোনো দিকে না তাকিয়ে দৌড়তে লাগলো। পেছনে হইচই শোনা যাচ্ছে। বোঝা যাচ্ছে রূপসাকে ধরার জন্য একদল ছুটে আসছে। হন্যে হয়ে দৌড়তে দৌড়তে রূপসা একসময় মেইন গেট খুঁজে পেল। ওই তো কাঁচা রাস্তা দেখা যাচ্ছে, রিক্সা চলাচল করছে। রূপসা আনন্দে আত্মহারা হয়ে গেল। কোনো দিক না তাকিয়ে সে মেইন গেটের দিকে ছুটতে লাগলো। হঠাৎ অসাবধানতা বশত একটি ইটের টুকরোয় হোঁচট খেয়ে রূপসা পড়ে গেল। পেছনের শোরগোল ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। রূপসা দেখল সে মেইন গেট থেকে মাত্র কয়েক ফুট দূরে। সে উঠে দাঁড়ানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। মনে হয় পা মচকে গেছে। সে মাথা ঘুরিয়ে পেছনে তাকিয়ে দেখল জরিনা তার ছেলে পেলে নিয়ে এদিকেই তেড়ে আসছে।
রূপসা চিৎকার করে উঠল, হাতে ভর করে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে লাগলো। রূপসার কান্নায় আকাশের মেঘগুলো যেন থমকে গেছে, বাতাসে বেগ নেই। নারিকেল গাছে বসে থাকা পানি দুটো কিচিরমিচির করে ডাকছে না। মেইন গেট আর রূপসা মাঝের ব্যবধান মাত্র কয়েক ইঞ্চির। রূপসা কাপা হাত দিয়ে গেট স্পর্শ করার চেষ্টা করছে, ঠিক সেই মুহূর্তে কেউ একজন তাকে পাঁচকোলা করে নিল। রূপসা নিজেকে ছাড়ানোর চেষ্টা করল না, সে জানে আর কোনো লাভ নেই। মেইন গেটের সাথে তার দূরত্ব ধীরে ধীরে বাড়তে লাগলো। সে ঝাপসা চোখে গেটের দিকে তাকিয়ে আছে। জরিনা অনবরত গালি দিয়ে যাচ্ছে তাকে। মাগি, 10,000 টাকা দিয়ে কিনছি এইসব দেখার জন্য? জামাইয়া সংসার করে খাইতে পারে নাই, খালি সেল সব সময় না। এই ভুলের কোনো ক্ষমা নাই। এই রফিক, ওরে আমার ঘরে নিয়ে যা, ব্যবস্থা একটা তো করাই লাগবে আজকে। রফিক মাথা নেড়ে রূপসাকে নিয়ে ঘরে চলে গেল। রাইসা এতক্ষণ ক্লায়েন্টের সাথে ছিল। ক্লায়েন্ট বিদায় দিয়ে সে তার রুমে যাওয়ার সময় দেখল জরিনা গনগনে লাল রড নিয়ে নিজের রুমে ঢুকছে। রাইসা এক মুহূর্ত দেরি করল না, দ্রুত পায়ে নিজের ঘরে ঢুকলো। না, এখানে তো রূপসা নেই। সে নিজের ঘর থেকে বের হয়ে পা চালিয়ে জরিনার ঘরে যেতে লাগলো, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। দরজার সামনে পৌঁছতেই রূপসার আর্তনাদ শোনা গেল। রাইসা পর্দা ফাঁকা করে দেখল রূপসার দুই পায়ের তলায় গরম বেডের ছ্যাঁকা দেওয়া হয়েছে। মেয়েটা কাটা কবুতরের মতো ছটফট করছে। রফিক আর চিল্লু তার হাত এবং পা ধরে রেখেছে। রাইসা কিছু বলল না, ধীর পায়ে সে নিজের রুমে চলে এলো। বিছানায় পা তুলে বসলো। রাইসার পায়েও গরম রডের ছ্যাঁকার দাগ আছে, তবে এটা পুরনো, দেখেই বোঝা যায় প্রায় 1 বছর আগের। রূপসার গা জ্বরে পুড়ে যাচ্ছে, সে রীতিমতো কোকাচ্ছে। রাইসা তার পাশে বসে জলপট্টি দিয়ে দিচ্ছে। রাইসা রূপসার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, পাগলি মেয়ে, কেন এভাবে বের হয়ে যেতে নিয়েছিলে? এখানে এসব করা যাবে না, ওরা মেরে ফেলবে তোমাকে। রূপসা এক গাল হেসে বলল, বেঁচে থেকে এই কাজ করার চেয়ে মরে যাওয়াই তো ভালো আপু। তখন যদি বাবা মায়ের কথা শুনতাম, যদি পালিয়ে গিয়ে বিয়ে না করতাম। বাবা ঠিক বলতেন আমার স্বামীর কথাগুলো। ছেলে ভালো না, নেশা করে, আমি কখনো বিশ্বাস করিনি। তোমার মা বাবার সাথে কথা হয় না? মার সাথে হতো, বাবা রাগ করে কথাই বলেন না। তোমার বয়সও তো অল্প, কিসে পড়াশোনা করতে? ইন্টার ফার্স্ট ইয়ার। রূপসা কিছুক্ষণ চুপ করে থেকে রাইসার হাত ধরে বলল, আপু আমাকে এই জায়গা থেকে বের হতে সাহায্য করো না প্লিজ। প্লিজ আপু, আমি এখানে বাঁচতে পারবো না, আমি আমার বাবা মায়ের কাছে যাব। এমন সময় রুমে সুরমা প্রবেশ করলো, হাতে জ্বরের ঔষধ। রূপসা রাইসার হাত ছেড়ে দিল। সুরমা বলল, নাও, ওষুধটা খেয়ে নাও রূপসা। রূপসা বলল, না। সুরমা বলল, জিদ দেখে লাভ হবে না, ওষুধ খেয়ে নাও। রূপসা কথা না শোনার ভান করে রইল। রাইসা বলল, আচ্ছা সুরমা, রেখে যা, আমি খাইয়ে দিচ্ছি। সুরমা ঔষধ টেবিলের ওপর রাখতে রাখতে বলল, একটা কথা শুনলাম ভাষা ভাষা। রাইসা ভ্রু কুচকে বলল, কি কথা? আফজাল সাহেবের নেক্সট পছন্দ তুই, সে তোকে চায়। তোর জন্য নাকি খালি চেক জরিনা আপার হাতে ধরিয়ে দিতেও রাজি হয়েছে। যত খুশি তত অ্যামাউন্টে টাকা ভরতে পারবে সে। রাইসা অবাক হয়ে বলল, কি বলিস এসব? আর এই খবর এখনো আমার কানে আসলো না। আসেনি, তার কারণ আছে। কি কারণ? সুরমা রূপসার দিকে একবার আজ চোখে তাকিয়ে বলল, বাহিরে আয় বলছি। রাইসা সুরমার সাথে বাইরে গেল। কিছুক্ষণ পর ফিরে এলো। রূপসা অচেতনের মতো পড়ে রয়েছে। রাইসা তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। কি পবিত্র লাগছে মেয়েটিকে দেখতে। রাইসা আফজাল সাহেবের বাড়ির ড্রয়িং রুমে বসে আছে, পরনে চরচেটের পাতলা শাড়ি,
হাত কাটা এবং বড় গলার ব্লাউজটি স্পষ্ট বোঝা যাচ্ছে। রাজু না চাইতেও তার চোখ বারবার সেদিকে চলে যাচ্ছে। রাইসার তাতে কোনো মাথা ব্যথা নেই। তাকে 1 কাপ দুধ চা খেতে দেওয়া হয়েছে, সাথে কেক, বিস্কুট, চানাচুর এবং 3 পদের মিষ্টি। রাজু তার সামনে দাঁড়িয়ে আছে। রাইসা বলল, আপনি দাঁড়িয়ে আছেন কেন, বসুন। রাজু মাথা নেড়ে বলল, না ম্যাডাম, আমি বসবো না। আফজাল সাহেবকে বলেছেন আমি এসেছি? জি, বলা হয়েছে। স্যার এক্ষুনি চলে আসবেন, আপনি দয়া করে আরেকটু অপেক্ষা করুন। রাইসা সম্মতি জানালো। সে চায়ের কাপ ছুঁয়েও দেখেনি। ছুঁয়ে দেখবে কিনা তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগতে লাগলো। অথচ এসব চা নাস্তা তাকেই খেতে দেওয়া হয়েছে। রাজু বলল, ম্যাডাম, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমাদের চা বানানোর খালা অনেক ভালো চা বানায়, টেস্ট করে দেখুন। রাইসা চায়ের কাপ হাতে নিতে নিতে বলল, চা বানানোর খালা মানে? এ বাড়িতে সব কাজের জন্য আলাদা আলাদা মানুষ নিয়োগ করা। যে চা বানায় তার কাজ শুধু চা বানানো। সকালের নাস্তার জন্য আলাদা বাবুর্চি, দুপুরের জন্য আলাদা, রাতের জন্য ঠিক তাই। রাইসার খুব ইচ্ছে করলো জিজ্ঞেস করতে কফি বানানোর জন্য আলাদা কাউকে রাখা হয়েছে কিনা, কিন্তু সে কোনো প্রশ্ন করলো না। চায়ের কাপে চুমুক দিল। ঠিক সেই সময় আফজাল হোসেন প্রবেশ করলেন ঘরে। রাইসা চায়ের কাপটি টেবিলে রেখে উঠে দাঁড়ালো। তিনি হো হো করে হেসে উঠলেন। আরে বসো বসো, দাঁড়াচ্ছ কেন? আমি কি মন্ত্রী নাকি মিনিস্টার নাকি অন্য কিছু? বসো। রাইসা বসলো। আফজাল সাহেব রাজুর দিকে তাকিয়ে ইশারা করতেই সে বের হয়ে গেল। আফজাল সাহেব বললেন, রাজু বলল তুমি এখানে এসেছো জরিনা নাকি জানে না? রাইসা মাথা নাড়ল। জি। তুমি আমার নাম্বার খুঁজে পেলে কিভাবে? আপনার ভিজিটিং কার্ড থেকে জরিনা আপার ঘরের ড্রয়ারে ছিল, চুরি করে নিয়েছি। স্মার্ট লেডি। কিন্তু আমাকে একটা কথা বলো রাইসা, তুমি তো অবশ্যই সবকিছু জানো, তারপরেও কেন রাজি হলে? পরবর্তীতে আপনার কাছে অবশ্যই কিছু চাইবো বলে দেওয়া এবং নেওয়া সম্পর্ক ছাড়া কোনো সম্পর্ক এই পৃথিবীতে বিদ্যমান নয়। আফজাল সাহেব আবার হো হো করে হেসে উঠলেন। চাওয়ার পরিমাণটা অবশ্যই আকাশচুম্বী। না, খুবই সাধারণ একটি চাওয়া, আপনি চেষ্টা করার আগেই পারবেন। ঠিক আছে, হয়ে যাবে। ধন্যবাদ। তোমাকে দেখেই বোঝা যায় অনেক ভালো পরিবারের মেয়ে ছিলে, এ অবস্থা হলো কি করে? প্রেম করে বিয়ে করেছিলাম, পরিবারের বিরুদ্ধে গিয়ে। আফজাল সাহেব খসখস করে মুখ চুলকে বলল, তোমার পরিবার থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি? বাবা এই ধাক্কাটা নিতে পারেননি। তার প্রেসার বেড়ে যায়। আমি পালিয়ে যাওয়ার দ্বিতীয় দিন তিনি মারা যান। বাবা মারা যাওয়ার পর আমার মাও আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেন। আর তোমার স্বামী সেই সুযোগকে কাজে লাগিয়ে তোমাকে বিক্রি করে দেয়? রাইসা সহজ গলায় বলল, আমার গয়না, বাড়ি, জায়গা, জমি সব বিক্রি করে দেওয়ার পর আমি বাকি ছিলাম, তাই আমাকেও বিক্রি করে দিয়েছে। যারা নেশা করে তাদের কাছে বউয়ের চেয়ে বোতল বেশি দামি। আফজাল সাহেব কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, মদ খাওয়ার অভ্যাস আছে? আছে। আমার বাড়িতে ছোট্ট একটি বার কর্নার আছে, যেতে চাও? রাইসা বলল, যেতে চাই। আফজাল সাহেব উঠে দাঁড়ালো। তার সাথে সাথে রাইসাও উঠে দাঁড়ালো। সে আফজাল সাহেবকে অনুসরণ করে তার সঙ্গে এগুতে লাগলো। বাড়ির এই জায়গাটা ভীষণ সুন্দর। নানা রঙের শো লাইট লাগানো, বিভিন্ন ধরনের মদের বোতল, সব বিদেশি। কিন্তু বারে সার্ভ করার কোনো মানুষ নেই। রাইসা চারিদিক দেখতে দেখতে জিজ্ঞেস করলো, আপনার পিয়ে বলেছিল এ বাড়িতে সব কাজের জন্য আলাদা আলাদা লোক রয়েছে, কিন্তু বারে সার্ভিসিং এর জন্য কেউ নেই? আফজাল সাহেব দুটো কাচের গ্লাসে রেড ওয়াইন ঢালতে ঢালতে বলল, কিছু কিছু সময় মানুষের একান্তে সময় কাটাতে ইচ্ছে করে, আশেপাশে কোনো মানুষ সহ্য হয় না, তখন আমি এই জায়গায় আসি, তাই কাউকে রাখা হয়নি। দুটো কাচের গ্লাসে অর্ধেক করে ওয়াইন ঢেলে রাখা। দূর থেকে বেশ সুন্দর লাগছে দেখতে। রাইসার ওয়াইন খেতে ইচ্ছে করছে না।
তবুও সে ইচ্ছের বিরুদ্ধে গ্লাস হাতে নিল। আফজাল সাহেব জিজ্ঞেস করলেন, আচ্ছা, তোমার কি মনে হয় মানুষ একা বাঁচতে পারে, বন্ধু ছাড়া, সঙ্গী ছাড়া? রাইসা অন্যদিকে তাকিয়ে পড়ল, পারে, তবে ছেলে মানুষ সবচেয়ে বেশি একা বোধ করে বিছানায়। তখন তার সঙ্গীর প্রয়োজন হয়, খুব প্রয়োজন হয়। আফজাল সাহেব রাইসার দিকে তাকিয়ে আছে। মেয়েটা সুন্দর, ভয়ঙ্কর সুন্দর। এত সুন্দর একটি মেয়ের জীবনও সুন্দর হওয়া উচিত ছিল। আকাশে ভেসে বেড়ানো মুক্ত মেঘের মতো সুন্দর। মেয়েটার বয়স খুব বেশি হলে 25 হবে। এ বয়সের মেয়েরা স্বামীর সংসার নিয়ে খুব উৎসুক থাকে। রোজ রাতে স্বামীর সাথে ঝগড়া করে প্রথম বাচ্চা ছেলে হবে নাকি মেয়ে হবে তা নিয়ে। প্রতিদিন নতুন নতুন রেসিপি দেখে রান্না করে, স্বামীর কাছে প্রশংসিত হতে চায়। কিন্তু সেই বয়সে এসে এই মেয়ে কি করছে? বাস্তবতা কি এতটাই জঘন্য, এতটাই কঠিন? আফজাল ওয়াইনের গ্লাস রেখে দিয়ে পড়ল, চলো বেডরুমে যাওয়া যাক, বাকি কথা না হয় সেখানেই হবে। রাইসা মাথা নাড়ালো। আফজাল সাহেবের পিছে পিছে সে শোবার ঘরে ঢুকলো। রূপসা কালো গ্লাসে ঘেরা একটি প্রাইভেট কারের সামনে দাঁড়িয়ে রয়েছে। গাড়িতে উঠবে কিনা বুঝতে পারছে না। সে পেছন ফিরে তাকালো। রাইসা পতিতালয়ের মেইন গেটের সামনে ছলো ছলো চোখে তাকিয়ে আছে। রূপসাকে ইশারা করে সে বলল তাড়াতাড়ি গাড়িতে উঠে বসতে। হাতে সময় অনেক কম, যে কোনো সময় যে কেউ এদিকে চলে আসতে পারে, রূপসাকে দেখে ফেলতে পারে। তখন সে এই কারাগারে আজীবনের জন্য বন্দী হয়ে যাবে। রূপসা গাড়ির দরজা খুলে শেষবারের মতো পতিতালয়ের দিকে তাকালো। সস্তা বাল্ব জ্বলছে জায়গায় জায়গায়, হলুদ কমলাটে রঙের আলো বেরোচ্ছে। সেই আলোয় এই পুরো জায়গাটাকে জীবন্ত মৃত্যুপুরী বলে মনে হচ্ছে। এখানকার প্রতিটি মেয়ে যেন এক একটি মৃত আত্মা। তাদের শরীর আছে, শরীরের ভেতর রক্ত মাংসে করা একটি হৃৎপিণ্ড আছে, কিন্তু মন বলে কিছু নেই, অনুভূতি বলে কিছু নেই। দুচোখে কোনো স্বপ্ন নেই, আশা নেই, জীবনে কোনো ভালোবাসাও নেই। এরা মানসিকভাবে মৃত। এদের মোনাজাতে কখনো পরিবার উঠে আসে না, ভালোবাসার মানুষটির নামও উচ্চারণ হয় না। এরা সৃষ্টিকর্তার কাছে সর্বস্ব শরীরের মৃত্যু কামনা করে। রূপসা আকাশের দিকে তাকালো। আকাশে চাঁদ নেই, লক্ষাধিক তারা মিটমিট করে জ্বলছে। আজ কি অমাবস্যা? মনে তো হয় না। তাহলে আকাশে চাঁদ নেই কেন? পরিবেশ এত থমথমে কেন? রূপসার মুক্তিতে কি তারা খুশি নয়? হঠাৎ ঝোড়ো হাওয়া শুরু হলো। সেই ঝোড়ো হাওয়ায় ভেসে আসছে মৃত্যুর গন্ধ, ভেসে আসছে শত তরুণীর আর্তনাদ, সম্মান হারানোর আর্তনাদ। না, আর এক মুহূর্তও এখানে থাকবে না রূপসা। মুক্তির স্বাদ যে একবার পায়, সে পরাধীনতার মাঝে বাঁচতে চায় না। গাড়ির দরজা লাগিয়ে দিল রূপসা। গাড়ি স্টার্ট দেওয়ার শব্দ শোনা যাচ্ছে। রাইসা তাকিয়ে দেখছে রূপসার ফিরে যাওয়া। এই গাড়ি তাকে নিয়ে যাচ্ছে তার নিজ গন্তব্যে, যেখানে মেয়েটা এক নতুন জীবন গড়ে নিবে। ভয়ার্থ সেই চোখ দুটিতে থাকবে অজস্র স্বপ্ন। আফজাল হোসেন বারে বসে হুইস্কি খাচ্ছেন। তাকে আজ বেশ ফুরফুরে মেজাজে দেখা যাচ্ছে। এমন সময় রাজু ফোন করে জানালো রাইসা এসেছে। আফজাল রাজুকে বলল রাইসাকে বারে পাঠিয়ে দিতে। মিনিট 10 মধ্যে রাইসা বারে প্রবেশ করলো। চোখ লাল, শরীরের বিভিন্ন জায়গায় কেটে ছুঁড়ে গেছে। আফজাল সাহেব চোখ বড় বড় করে বলল, কি হয়েছে তোমার? এ কি অবস্থা? আগামীকাল রূপসাকে পালাতে সাহায্য করেছে বলে আমাকে মেরেছে। কি হলো, ধরা পড়লে কিভাবে? সুরমা বলে দিয়েছে রূপসাকে গাড়িতে উঠতে দেখে ফেলেছিল। ভাগ্য ভালো আর একটু আগে দেখতে পাইনি, তাহলে মেয়েটাকে বাঁচাতে পারতাম না। এখানে এলে কিভাবে? তোমাকে আসতে দিল? রাইসা এক গাল হেসে বলল, দিল। আমাকে রেখে নিজের ব্যবসা নষ্ট করবে নাকি? তার ইচ্ছে মতো রেখে নিজেদের শখ মিটিয়ে ছেড়ে দিয়েছে। তুমি সব বলে দিয়েছো নাকি? আফজাল সাহেব রাইসার কাছে এগিয়ে এসে বলল, তোমার কপাল দিয়েও তো রক্ত বেরোচ্ছে, চলো অ্যান্টিসেপটিক লাগিয়ে দেই। রাইসা কিছু বলল না। আফজাল রাইসাকে নিচের ঘরে নিয়ে গেল। ড্রয়ার খুলে অ্যান্টিসেপটিক বের করে রাইসার ক্ষতগুলো যত্ন করে মুছে দিতে দিতে জিজ্ঞেস করলো, তাহলে এখন কোথায় থাকবে বলে ঠিক করেছো?
রাইসা দীর্ঘশ্বাস ফেলে বলল। জানি না। আফজাল সাহেব মুচকি হেসে বলল, জানো রাইসা, মানুষ যখন বুঝতে পারে তার শেষ সময় উপস্থিত হয়েছে তখন তার নানাবিধ ইচ্ছে জাগে। নেশায় ডুবে থাকতে ইচ্ছে করে, আর পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর নেশা হলো নারীর নেশা। আমি আমার জীবনের অর্ধেকের বেশি সময় নারীর নেশায় ডুবেছিলাম। ডাইভার্সিটি পছন্দ করতাম। এক পর্যায়ে এসে জানতে পারলাম HIV পজিটিভ। তখন আসলে করার কিছুই ছিল না। তবু নেশা কি এত সহজে ছাড়া যায়? একদিন কোনো এক বিশেষ কাজে তোমাদের পতিতালয়ের সামনে দিয়ে যাচ্ছিলাম। দেখলাম এক রূপবতী তরুণী মনমরা হয়ে দাঁড়িয়ে আছে, পরনে সিল্কের শাড়ি, ব্লাউজের পরিবর্তে শুধুই আন্ডারগার্মেন্টস। এরপরেও কোনো পুরুষের নিজেকে সঠিক স্থানে ধরে রাখা বড্ড কঠিন হয়ে পড়ে। কি ভুল বলেছি? রাইসা হেসে বলল। না, ভুল বলেননি। আফজাল সাহেব ফার্স্ট এইড কিট ড্রয়ারে রেখে দিলেন। ঘরে এসি চলছে, পুরো ঘর হিমশীতল। রাইসার ঘুম পাচ্ছে, সারা রাত ঘুম হয়নি। তার উপর সারা রাত তার উপর দিয়ে অনেক ধকল গেছে। রাইসা কিছু একটা বলতে যাবে তার আগেই আফজাল বললেন, তুমি গতকাল একটা কথা বলেছিলে। রাইসা অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি কথা? ছেলেরা বিছানায় সঙ্গী ছাড়া থাকতে পারে না। রাইসা চুপ করে ফ্লোরের দিকে তাকিয়ে রইল। আফজাল হোসেন হেসে বললেন, আমার হাতে সময় অনেক কম রাইসা, কিন্তু তোমার কিচ্ছু হবে না। আমি এমন কিছু করিনি যাতে আমার জন্য তুমিও এই অভিশাপ শরীরে বয়ে বেড়াও। তুমি বাঁচবে, আরো 7 বছর বাঁচবে। রাইসার চোখ ভিজে উঠল। আফজাল সাহেব বললেন, একজন পুরুষ তার শেষ সময় বিছানায় সঙ্গী ছাড়া থাকতে পারে, কিন্তু একসাথে সূর্যাস্ত দেখার জন্য হলেও ভালো কোনো বন্ধুর খুব প্রয়োজন বোধ করে। তুমি আমার সেই বন্ধু হবে রাইসা? রাইসা বলল, হব। আফজাল সাহেব টেবিলের ওপর থেকে টিস্যু নিয়ে নিজের চোখ মুছলেন। কতদিন পর তার চোখে পানি এসেছে তিনি নিজেও জানেন না। বাড়ির ছাদে নানাবিধ ফুলের গাছ, ঠান্ডা বাতাস। দূরে একটি ঘড়ির সুতো ছিঁড়ে ভাসতে ভাসতে দিগন্তে মিলিয়ে গেল। পশ্চিমে সূর্য হেলে পড়েছে। আফজাল হোসেন এবং রাইসা পাশাপাশি দাঁড়িয়ে আছে। কয়েকটি পাখি তাদের সামনে দিয়ে উড়ে গেল। আফজাল হোসেন দীর্ঘশ্বাস ফেলে বলল, কি সুন্দর, তাই না? রাইসা মাথা নাড়ালো। সূর্যটা অর্ধেক ডুবে গেছে। কিছুক্ষণের মধ্যেই অন্ধকার নেমে আসবে চারিপাশে। তবে যেখানে অন্ধকার হয় সেখানেই নতুন প্রভাত দেখা মেলে। পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, আপনি ভালো মানুষ হলে কেউ না কেউ আপনার পাশে দাঁড়াবে। গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিয়মিত গল্প শুনতে পেজটি ফলো করুন। ধন্যবাদ।